বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা হচ্ছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ আছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয়ে থাকে স্বরবর্ণ, যেমন অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জন ধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয়ে থাকে ব্যঞ্জন বর্ণ, যেমন অ, ক, খ, গ ইত্যাদি। উল্লেখ্য, বাংলা বর্ণমালায় 50টি বর্ণের মধ্যে 32টিতে পূর্ণমাত্রা, 8টিতে অর্ধমাত্রা এবং 10টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের 23, মতান্তরে 24 জন কবি ছিলেন এবং চর্যাপদের পদসংখ্যা হলো 51টি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1 নং পদের কর্মকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই তার মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে সরপ্পা। আদি কবি হচ্ছে সরপ্পা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদে 23, মতান্তরে 24 জন কবি ছিলেন। চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 51টি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1 নং পদের কর্মকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই তার মতে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলো সরপ্পা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হবে? এটা হলো সাধু রীতিতে সবচেয়ে বেশি হবে। বাংলা ভাষার লৈখিক রীতি দুইটির একটি হলো চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। এ রীতি তৎসম শব্দবহুল। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয়ে থাকে তৎসম শব্দ। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। বাংলা ভাষায় মিশ্র রীতির ব্যবহার নেই। মৌখিক রীতির 2 ভাগের একটি হলো আঞ্চলিক রীতি এবং বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রীতির বিভিন্নতা পরিলক্ষিত হয়ে থাকে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ওই গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন গৌড়ীয় ব্যাকরণ, যা প্রকাশ হয় 1833 সালে। আর এই গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ। তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক এবং সাত সাগরের মাঝি 1944 তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তার রচিত শিশুতোষ গ্রন্থ পাখির বাসা 1965 এর জন্য তিনি 1966 সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। হাতেম তাই তার রচিত কাহিনী কাব্য। 1966 সালে হাতেম তাই গ্রন্থের জন্য তিনি আজমজী পুরস্কার লাভ করেন। আর নৌফেল ও হাতেম 1961 তার কাব্যনাট্যের নাম। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। মহাকবি আলাউল ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং সৈয়দ সুলতান মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবি। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম শাহ মোহাম্মদ সগীর এবং তার বিখ্যাত কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। সরস মার্জিত বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারা প্রবর্তক সৈয়দ মুস্তফা আলী। ব্যঙ্গ ও রঙ্গ রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। চাচা কাহিনী 1959 সালে তার বিখ্যাত গ্রন্থ। মুসলমান নারী জাগরণের কবি হচ্ছে বেগম রোকেয়া। ফজিলাতুল নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। তিনি গণিতে MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন এবং নবাব ফয়জুন নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী। বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাবিদ। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। এবং শামসুন নাহার ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি বেগম রোকেয়ার সাথে নারী মুক্তি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান 3টি চরিত্র হচ্ছে কৃষ্ণ, রাধা ও বড়াই এবং এই কাব্যের মোট 13টি খণ্ড আছে। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপান শাস্ত্রের অর্থভেদ 1735 সালে ম্যানুয়েল দ্য অ্যাসুমসাও নামক পর্তুগিজ খ্রিস্টান পাদ্রী কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ।
1943 সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয়। তার মানে কৃপান শাস্ত্রে অর্থভেদ হচ্ছে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? কবি আলাওলের জন্মস্থান হচ্ছে কি চট্টগ্রামের জোবরা। কবি আলাওলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জোবরা। মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফাতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিতের মত প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক 1607 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মুসলিম পুনর্জাগরণবাদী কবি ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অমর সৃষ্টি সাহিত্য সৃষ্টি তার হচ্ছে অনল শ্রাবী সাহিত্য সৃষ্টি তার বৈশিষ্ট্য। আচ্ছা, জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত এবং কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। অনল প্রবাহ 1900 তার বিখ্যাত গ্রন্থ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রল্লাস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে এবং এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত এবং অগ্রপথী কবিতাটি নজরুল ইসলামের জিঞ্জির কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলা সাহিত্যের কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি? কথ্য রীতির প্রচলনে সবচেয়ে বেশি অবদান রাখা হচ্ছে সবুজপত্র। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় 1914 সালে। প্রমোদ চৌধুরীর বীরবলি রীতি নামে যে কথ্য ভাষা রীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম হিসেবে ছিল এই সবুজপত্র। জনৈক শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে স্বরসন্ধি নিয়ম অনুসারে অকার কিংবা আকারের পরে একার থাকলে উভয় মিলে ঐকার হয় এবং ঐকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে এবং ওয়া যোগ এ যুক্ত আছে ওই। জন যোগ 100 আছে জনৈক। বাক্যের 3টি গুণ থাকা জরুরি। একটা হচ্ছে কি বাক্যে 3টি গুণ থাকবে। এটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা এবং বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধন রাখার নামই হচ্ছে যোগ্যতা। 71 চিঠি কোন জাতীয় রচনা? এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক প্রথম আলো যৌথ উদ্যোগে 71 চিঠি নামে মুক্তিযোদ্ধাদের এই পত্র সংকলনটি প্রকাশ করেছেন এবং এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত 82টি পত্র স্থান পেয়েছে এবং 27 মার্চ 2009 বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি 3 ডিসেম্বর 1955 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক হচ্ছে ডক্টর মাঝহারুল ইসলাম। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন চতুষ্পদী। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চতুষ্পদী কবিতা হচ্ছে 1866 সালে। সমাস ভাষাকে কী করে? সমাস ভাষাকে সংক্ষেপণ করে বা সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে বলা হয়ে থাকে সমাস। I have not heard from him for a long. সাধারণত দীর্ঘ সময় বোঝাতে পজিটিভ সেন্টেন্সে ফর এ লং টাইম ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ফর এ লং এর ব্যবহার সীমিত। নেগেটিভ সেন্টেন্সে ফর লং ব্যবহার করা হয়ে থাকে। এই সেন্টেন্সের প্রেক্ষিতে অপশন ক লং সিন্স ও অপশন গতে সিন্স লং ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তাই উপরের যুক্তি অনুযায়ী অপশন গ ফর লং সঠিক। ক
কখনো কখনো ফর এ লং টাইমও নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে ফর এ লং টাইম এবং ফর লংয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। পার্থক্য অনুযায়ী ফর এ লং টাইম দ্বারা সময়ের ব্যাপ্তি বেশি প্রকাশ পায়, আবার তাই ফর এ লং টাইমকে আমরা একেবারে বাদ দিতে পারি না। তাহলে এই যুক্তি অনুসারে খও ঠিক। কি বলে, হানি ইজ ভেরি সুইট। হানি ইজ ভেরি সুইট এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে। এখানে এমন কোনো কনটেক্সট নেই যা মাত্রাতিরিক্ত টু এ গ্রেট ডিগ্রি বোঝায়। অপশানে টু মাস ও অপশানের মাস টু দ্বারা বেশি মাত্রায় বোঝায়, কোনো কিছু বোঝায়, একটা ইমপ্লাইড কম্প্যারিজন ব্যবহার আসে। এবং অপশন ঘতে এক্সেসিভ একটি অ্যাডজেক্টিভ, তাই সুইট অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব দরকার। তাহলে অপশন ভেরি সঠিক, স্ট্রাকচারালি সঠিক। ভেরি একটি অ্যাডভার্ব যা সুইট অ্যাডজেক্টিভকে মডিফাই করতে ব্যবহার করা হয়ে থাকে। হানি ইজ ভেরি সুইট। হানি ইজ ভেরি সুইট। Your conduct admits of no excuse. Your conduct admits of no excuse এটি একটি প্রিপোজিশন এর ব্যবহার। এটি একটি প্রিপোজিশনের ব্যবহার। অ্যাডমিট টু এর অর্থ হচ্ছে স্বীকার করা বা স্বীকারোক্তি দেওয়া। এই জাতীয় কোনো অর্থ মূল সেন্টেন্সে প্রকাশ পায় না, তাই আমরা অপশন ক ব্যবহার করতে পারি না। অ্যাডমিট অফ হলো অবকাশ থাকা, তাই আমরা যদি অফ ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি যথাযথ অর্থ প্রকাশ করে। সেন্টেন্সের অর্থ দাঁড়ায় তোমার আচরণে অজুহাত কৈফিয়তের অবকাশ নেই। এছাড়া অপশন খ এবং ঘতে কোনো অর্থ প্রকাশ পায় না এবং অ্যাডমিটের সঙ্গে ফর এবং অ্যাড ব্যবহার করা যায় না। তাহলে গই সঠিক অ্যান্সার। আই হ্যাড এ ব্যাড হেডেক। এটি একটি কলোকেশন সমস্যা। সংক্ষেপে কলোকেশনের অর্থ হচ্ছে ভাষার শব্দচয়নের যথার্থতা ও এক শব্দের সাথে অন্য শব্দের মানানসই অবস্থা। এই কারণেই আমরা ইচ্ছে মতো একটি শব্দের পাশে আরেকটি শব্দ ব্যবহার করতে পারি না। হোয়েদার পারমিটিং এর পরিবর্তে হোয়েদার অ্যালোয়িং বললে ভুল হবে, যদিও অ্যালো এবং পারমিটের অর্থ প্রায় একই, কারণ এটা ভাষার ইন্টারনাল মেলোডিকে নষ্ট করে। ঠিক এভাবে হেডেকের সাথে ব্যাড অ্যাডজেক্টিভ বেশি খাপ খায় এবং ন্যাচারাল মনে হয়। স্ট্রং ও সিরিয়াস ন্যাচারাল হয় না। সুতরাং অপশন ঘই হচ্ছে সঠিক অ্যান্সার। I shall not appear at the examination this year. I shall not appear at the examination this year. সেন্টেন্সটি পড়ে বোঝা যাচ্ছে যে এখানে পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, তাই আমাদের দেখতে হবে পরীক্ষায় বসা ইংরেজি এক্সপ্রেশনটি কি। অপশন কতে গিভ হবে না, কারণ শিক্ষকেরা বা কোনো কর্তৃপক্ষ পরীক্ষা দেয়। ফর এক্সাম্পল, দ্য টিচার্স উইল গিভ এক্সাম উইদিন 2 months. অ্যাপিয়ার এর অর্থ হলো পরীক্ষায় বসা, তাহলে অপশন খতে ব্যবহার করলে অর্থ দাঁড়ায় আমি এবছর পরীক্ষায় বসবো না। তাহলে দে ট্রাভেল টু সাভার অন ফুট। অপশন কতে অন ফুট হলো একটি সুনির্দিষ্ট ফ্রেজের অর্থ পায়ে হাঁটা। এই অর্থে অন ফুট ছাড়া অন্য কোনো এক্সপ্রেশন ব্যবহার করা যাবে না। নিজের পায়ে দাঁড়ানো অর্থে আমরা অন মাই ওন ফিট অথবা অন দেয়ার ওন ফিট ব্যবহার করতে পারি। এবং ফর এক্সাম্পল, আই হ্যাভ স্টুড অন মাই ওন ফিট। সুতরাং এক্ষেত্রে অপশন কয় কারেক্ট। হি সেড দ্যাট he would be unable come. He would be unable come. Sentence the sequence of tense সম্পর্কিত সমস্যা অপশন ক এবং খ ভুল, কারণ আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ হি সেইড এ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজে দ্যাট হি বি অ্যাবল টু কাম এও হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। উইল শ্যাল প্রেজেন্ট ফর্ম। শুড একটি মডাল অক্সিলিয়ারি যেটা উচিত অর্থে ব্যবহার করা হয়, এখানে শুড খাপ খায় না। উড হলো উইল এর পাস্ট ফর্ম, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। উল্লেখ্য আনএবল টু কামের পরে টু হবে। নাইদার রিনি অর সিমি is qualified for the job. এটি সাবজেক্ট ভার্ব কনকর্ড সম্পর্কিত একটি সমস্যা এবং নাইদার নর দ্বারা দুইটি সাবজেক্টকে যোগ করা হলে মনে রাখতে হবে যে দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের
ইমিডিয়েট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে আর হবে না, কারণ দ্বিতীয় সাবজেক্ট সিমি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই আর ব্যবহার করা যাবে না। ইজ ব্যবহার করা যায়, কারণ এটি সিঙ্গুলার ভার্ব। হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে এটি একটি স্পিচ সংক্রান্ত সমস্যা। সেন্টেন্সটি ইনডাইরেক্ট স্পিচে রয়েছে এবং সিকোয়েন্স অফ টেন্স বা স্পিচের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব বা প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ বা সাবঅর্ডিনেট ক্লজেও পাস্ট টেন্স হয়। এটা হতে পারে পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট ডিরেক্ট স্পিচ বা পাস্ট সিম্পল টেন্স ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তাই এখানে অপশন হ্যাড কাম সঠিক হবে, কারণ এটি পাস্ট পারফেক্ট। তাহলে ডাইরেক্ট স্পিচটি দাঁড়ায় হি সেইড আই কেম ইয়েস্টারডে, ফলে ক্ষয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি মেইন ভার্ব ব্যবহার করা যায় না, তাই একটি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। উল্লেখ্য, উদ্দেশ্য বোঝাতে ভার্বটির পূর্বে টু বসাতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হয়ে থাকে। উপরোক্ত সেন্টেন্সে কোনো উদ্দেশ্য বোঝায় না। এছাড়া ওয়াজ ভার্বের পরে টু ব্যবহার করা হয় না। এরূপ কোনো কিছু ভার্ব হলো মেক, লেট, সি প্রভৃতি। অপশন ক টু ফ্লোট ভুল। অপশন খ ফ্লোটিং ঠিক, কারণ এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু ফিশ। এটি একটি অ্যানালজি। এখানে স্কাই ও বার্ড এর সাথে যেরূপ সম্পর্ক রয়েছে, ওয়াটারের সাথে সেরূপ সম্পর্ক রয়েছে। সাথে এমন শব্দ বা অপশন বাছাই করতে হবে। স্কাই ও বার্ডের সম্পর্ক হলো বার্ড স্কাই বিচরণ করে, তাহলে পানিতে কি বিচরণ করে? ফেদার বা পানিতে বিচরণ করে না। ফিশ পানিতে বিচরণ করে, তাহলে ফিশ ইজ কারেক্ট অ্যান্সার। God is too bad as white is to ব্ল্যাক। এটিও একটি অ্যানালজি। এখানে গুড এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, ঠিক তেমনি হোয়াইট এর বিপরীত শব্দ হচ্ছে ব্ল্যাক, তাহলে অপশন খই সঠিক, ব্ল্যাকই সঠিক। বোটানি ইজ টু প্ল্যান্টস অ্যাজ জিওলজি ইজ টু অ্যানিমালস। বোটানি অর্থ হচ্ছে কি উদ্ভিদবিদ্যা, প্ল্যান্টস নিয়ে আলোচনা করে, তদ্রূপ জুওলজি অ্যানিমালস দ্য প্রাণীদের নিয়ে আলোচনা করে। অপশন ঘই হচ্ছে ঠিক। দ্য ব্যাড নিউজ স্টার্ক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু একটি ইডিয়মস, যার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। প্রদত্ত সেন্টেন্সের অর্থ হচ্ছে দুঃসংবাদটি তাকে বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করলো। when one is pragmatic, he is being practical. প্র্যাগম্যাটিকের অর্থ হচ্ছে সেই ব্যক্তি যে বদ্ধমূল ধারণা বা মতবাদের তুলনায় প্র্যাকটিক্যাল বা সেন্সিটিভ ওয়েতে সমস্যা সমাধান করে থাকে। সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে প্র্যাকটিক্যাল। অন্যদিকে ওয়েস্টফুল বলতে বোঝায় যে ব্যক্তি কোনো কিছু অপচয় করে থাকে। প্রোডাক্টিভ বলতে বোঝায় যে ব্যক্তি বা বস্তু কোনো কিছু প্রোডাক্ট করা হয়, কোনো কিছু দ্বারা কোনো কিছু প্রডিউস করা হয়। প্রোডাক্টিভ বলতে বোঝায় যে ব্যক্তি বা বস্তু কোনো কিছু দ্বারা কোনো কিছু প্রডিউস করা হয়। ফিশি বলতে গুরুত্বহীন বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন কাউকে বোঝায়। ইনটু দ্য ভ্যালি হবে এটা। ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড অফ 600 এটি হচ্ছে ইংরেজ কবি আলফ্রেড টেনিসনের দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড কবিতার দুইটি লাইন। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই কোটেশনটি ইংরেজ নাটককার উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অন্তর্গত। এটি হ্যামলেটের বিখ্যাত soliloquy হচ্ছে
soliloquy হচ্ছে মঞ্চে বলা কথার জন্য অভিনেতার একটি ড্রামাটিক টেকনিক। soliloquy হচ্ছে মঞ্চে বলা কথার জন্য অভিনেতার একটি ড্রামাটিক টেকনিক। অভিনেতার একটি ড্রামাটিক টেকনিক। I have a dream that one day the nation will live out the true meaning of its creed that all men are created equal. উক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের, এবং তিনি 28 আগস্ট 1963 সালে ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে 2,50,000 লোকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে এই উক্তিটি করেন। যেহেতু এটি একটি উক্তি, অতএব এখানে অপশন গ ড্রিমকেই আমাদের ব্যবহার করতে হবে এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে শব্দ চেঞ্জ করার কোনো অবকাশ নেই। who wrote the two famous novels David Copperfield and the Tale of the Two Cities and ডেভিড কপারফিল্ড, এই দুটো হচ্ছে কি চার্লস ডিকেন্সের। এই বিখ্যাত উপন্যাসটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। তার লেখা দুইটি মোট উপন্যাস হচ্ছে 21টি। এর মধ্যে রয়েছে অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন। অন্যদিকে থমাস হার্ডি, যিনি ইংরেজি সাহিত্যের অন্যতম ক্রিটিক, সেরা উপন্যাস টেস অফ দ্য ডি উরবারভিলস। জেনি অস্টিন, যিনি একজন মহিলা রাইটার, তার অন্যতম উপন্যাস হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজাস্টিস। জর্জ ইলিয়টের অন্যতম উপন্যাস হচ্ছে কি সিলাস মার্নার। হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উল্লেখিত নাটক দ্য প্লেস উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে দ্য কমেডি অফ ইরর্স, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও জুলিয়েট, দ্য মার্চেন্টস অফ ভেনিস। অন্যদিকে বেন জনসনের অন্যতম কমেডি ড্রামা হচ্ছে ভলপন। ক্রিস্টোফার মার্লো এর অন্যতম ড্রামা হচ্ছে ডক্টর ফস্টাস। জন ডনের অন্যতম একজন ক্রিটিক, যার সেরা এপিক মক পোয়েম হচ্ছে ম্যাকফ্লেকনই। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 1920 সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 1921 সালে 1 জুলাই 3টি অনুষদ এবং 12টি বিভাগ, 60 জন শিক্ষক এবং 847 জন ছাত্রছাত্রী, 3টি আবাসিক হল, সলিমুল্লাহ জগন্নাথ শহীদুল্লাহ হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডান্ডাস জেসিআই এবং ভাইস চ্যান্সেলর পিজে হার্টস ফিলিপ জোসেফ। বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? বর্তমানে বাংলাদেশে একাডেমিক কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে হচ্ছে 45টি। বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড কার্জন। প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে লর্ড কার্জন 1905 সালে বাংলাকে 2টি ভাগে বিভক্ত করেন এবং বঙ্গভঙ্গের ফলে প্রবল আন্দোলনের মুখে 1905 সালে আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? এটা হচ্ছে সেন্ট মার্টিন। উপযুক্ত অপশনগুলোর মধ্যে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ। এবং পঞ্চম আদমশুমারি 2011 অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর টেকনাফ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং অন্যদ্বীপকে সাতগ্রাম বগুড়া জেলার একটি ইউনিয়ন। মুজিবনগর মেহেরপুর জেলার একটি উপজেলা এবং যেখানে 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। আবার 14 গ্রাম কুমিল্লা জেলার একটি উপজেলা। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর। আইএলও ছাড়াও জেনেভাতে WHO, WTO, ITU, WMO, WIPO, UNHCR, UNCTAD, ITC, OHCHR, UNITAR, UNRISD, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, রেড ক্রস, বিশ্ব স্কাউট সংস্থা, ISO, IAS, IPU, লন্ডনে IMO,
EBRD, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্কে ইউনিসেফ, UNDP, UNFPA, ইউনিফেম, ইউনাইটেড নেশনস, দিল্লিতে সার্ক ডকুমেন্টেশন সেন্টার ও সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত। এসকাবের সদর দপ্তর কোথায় অবস্থিত? এসকাবের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ব্যাংককে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এসক্যাপ এর সদর দপ্তর 1947 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপের রাজধানী বলা হয়ে থাকে। এছাড়াও ব্রাসেলসে রয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার্স, ইউরোপিয়ান কমিশন এর সদর দপ্তর। ইউরোপিয়ান কমিশন এর সদর দপ্তর ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তর ব্রাসেলসে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? 1971 সালে 6 ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1971 সালের 6 ডিসেম্বর ভুটানের স্বীকৃতির কয়েক ঘন্টা পরে ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1972 সালে 13 জানুয়ারি মিয়ানমার, 24 জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং 4 মার্চ শ্রীলঙ্কা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগরের অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। এবং 1971 সালের 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনী সমন্বয় করে সরকার গঠন করা হয় এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। সোনারগাঁও বেশিকে 1338 থেকে 1352 পর্যন্ত ফখরুদ্দিন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈসা খাঁ এবং তার বংশধরদের শাসনামলে সোনারগাঁ তাদের রাজধানী ছিল। 1610 সালে ইসলাম খাঁ চিশতি সুবাদার বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নাম অনুসারে নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকা প্রথমে 1610 সালে, দ্বিতীয় 1905 সালে বঙ্গভঙ্গের সময়, 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে এবং সুলতানি আমলে আনুমানিক 1450 খ্রিস্টাব্দ থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের সিদ্ধান্তক্রমে 11 এপ্রিল 1971 সালে জেনারেল আতাউর গনি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? পার্বত্য চট্টগ্রামে জেলা রয়েছে কয়টা? 3টি। 80-র দশকের প্রথম দিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে 3টি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলো হচ্ছে: 1 রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফেলো নদীর তীরবর্তী শহর হচ্ছে কি ইস্ট লন্ডন। এবং ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ এর নামকরণ করেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল। লর্ড মাউন্টব্যাটেনের মেয়াদ ছিল কি 1945 থেকে 1947। ভারতবর্ষকে ভেঙে 14 আগস্ট 1947 পাকিস্তান এবং 15 আগস্ট 1947 ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন এবং ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রূপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তাকে জেনারেল এমএজি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনায় সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে 11টি সেক্টরে ভাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মাইক পম্পেও। 2018 সালে 26 এপ্রিল 30তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2018 সালে 26 এপ্রিল 70তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আচ্ছা, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি 26 মে 2014 ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং সোনিয়া গান্ধী ভারতীয় কংগ্রেস দলের সাবেক সভানেত্রী, মমতা ব্যানার্জি ভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাহুল গান্ধী বর্তমান ভারতীয় কংগ্রেসের সভাপতি। কংগ্রেসের সভাপতি। তারপর হচ্ছে কি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়াও নিউ ইয়র্কের ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিফেম এর সদর দপ্তর অবস্থিত। রাশিয়ার মস্কোয় রয়েছে সিএসটিও বা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে। 16 জানুয়ারি 1987 নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এছাড়া কাঠমান্ডুতে রয়েছে সার্ক যক্ষ্মা কেন্দ্র, দিল্লিতে রয়েছে সার্ক ডকুমেন্টেশন সেন্টার ও সার্ক বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদে রয়েছে সার্ক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার, আর ঢাকায় রয়েছে সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ অবস্থিত হচ্ছে নাফ নদীর তীরে। নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার একটি উপজেলা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এই উপজেলাটি অবস্থান। মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথক করেছে এই নদীটি এবং এ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। পদ্মা নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহর বন্দর হলো রাজশাহী, শিলাইদহ, সারদা, গোয়ালন্দ। যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ, আরিচা, বাহাদুরাবাদ, ভুয়াপুর, জগন্নাথগঞ্জ। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম, চন্দ্রঘোনা, কাপ্তাই। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলা হয়? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলা হয়? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় থাকে রম বা রিড অনলি মেমোরি হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না এবং রমে সংরক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। তবে বর্তমানে এমন অনেক ধরনের রম উদ্ভাবিত হয়েছে যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডেটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায়। অপরদিকে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে কম্পিউটারের ওয়াইফাই স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামের সংরক্ষিত ডেটা মুছে যায় এবং র্যামে সংরক্ষিত ডেটা খুব সহজে পরিবর্তনীয়। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার পাওয়ার স্টেশনের নাম হচ্ছে কি? এসইজিএস বা সোলার এনার্জি জেনারেটিং সিস্টেম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজা মরুভূমিতে অবস্থিত। এটি প্রকৃতপক্ষে কোনো একক প্ল্যান্ট নয়, বরং এটি হচ্ছে 9টি পাওয়ার প্ল্যান্ট সহযোগে একটি সোলার পাওয়ার স্টেশন এবং যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 354 মেগাওয়াট। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়? এটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। ফটো ইলেকট্রিক কোষ হলো একটি বিশেষ ধরনের ডায়োড যার উপরে আলোক পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এবং গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে। যে সকল নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলা হয়ে থাকে আইসোটোন বলা হয়ে থাকে। আইসোটোন। যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়ে থাকে। এবং যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলে। যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে। যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই কিন্তু শক্তি সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোমার বলা হয়ে থাকে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? কারণ চাঁদ দিগন্তের কাছে বড় দেখানোর কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে। চাঁদ থেকে আলোকরশ্মি পৃথিবী পৃষ্ঠে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোক প্রতিসরণ ঘটে থাকে, অর্থাৎ আলোক রশ্মি বেঁকে যায়। চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোক রশ্মি তুলনামূলকভাবে অধিক পরিমাণে বেঁকে যায়। এই কারণে দিগন্তের নিকটে চাঁদ ও সূর্যকে ডিম্বাকৃতি এবং তুলনামূলকভাবে বড় দেখায়। লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? দেখায় কালো দেখায়। কোনো নির্দিষ্ট রঙের বস্তু শুধু ওই নির্দিষ্ট রঙের আলোক রশ্মি প্রতিফলন করে এবং বাকি সব রঙের আলোক রশ্মি শোষণ করে নেয়। আমরা জানি
নেই। সাদা আলো হচ্ছে 7টি ভিন্ন রঙের আলোক রশ্মির সমষ্টি এবং নীল রঙের বস্তুর ওপরে সাদা আলোক রশ্মি আপতিত হলে বস্তুটি 7টি ভিন্ন রঙের আলোক রশ্মির মধ্যে থেকে শুধু নীল আলোক রশ্মি প্রতিফলিত করে থাকে এবং বাকি 6টি রঙের আলোক রশ্মিকে শোষণ করে নেয়। বস্তুটি থেকে নীল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার কারণে আমরা একে নীল দেখি, কিন্তু নীল রঙের বস্তুর উপরে লাল আলোক রশ্মি প্রতিফলিত হলে বস্তুটি আলোয় আর প্রতিফলিত করে না। এজন্য লাল আলোতে নীল রঙের বস্তু কালো দেখায়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন। বৈদ্যুতিক বাল্বের ভেতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলোক রশ্মি উৎপন্ন হয়ে থাকে এবং এই ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতু তৈরি। জারণ বিক্রিয়ায় কী ঘটে? জারণ বিক্রিয়ায় কী ঘটে? এটা হচ্ছে ইলেকট্রন বর্জন ঘটে। জারণ বিক্রিয়ায় কী ঘটে? ইলেকট্রন বর্জন ঘটে জারণ বিক্রিয়ায়। ওকে, তারপরে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে থাকে তাকে জারণ বলা হয়ে থাকে এবং যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে থাকে তাকে বিজারণ বলা হয়ে থাকে। অর্থাৎ জারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন এবং বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে থাকে। নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটি ক্ষারকীয় অক্সাইড, কারণ এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে থাকে। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? কোন ধাতু পানি অপেক্ষা হালকা? এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg, পটাশিয়াম K এবং ক্যালসিয়াম Ca। এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে কি 11, 12, 13, 11, 12, 19, 20। এদের পারমাণবিক ভর যথাক্রমে কত? 23, 24.3, 39.1, 40.1। উল্লেখিত ধাতু সমূহের মধ্যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সবচেয়ে কম হওয়ার কারণে এটি অন্য 3টি ধাতু অপেক্ষা হালকা এবং সোডিয়াম পানি অপেক্ষা হালকা। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? কোন ধাতু ব্যবহৃত হয়? এটা হচ্ছে সোডিয়াম। পারমাণবিক চুল্লির মধ্যে অতি উপযোগী তাপ সঞ্চারণকারী বা তাপ পরিবাহক পদার্থ হলো ক্ষার ধাতুসমূহ, কারণ এদের মধ্যে চমৎকার তাপ স্থানান্তর ধর্ম। আবার ক্ষার ধাতুসমূহ যেমন কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে সোডিয়াম হলো সর্বাপেক্ষা আকর্ষণীয়, কারণ এর রয়েছে অপেক্ষাকৃত নিম্ন গলন বিন্দু এবং উচ্চ তাপ সঞ্চারণ সহগ বা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। তাছাড়া সোডিয়াম সহজলভ্য এবং তুলনামূলকভাবে এর মূল্য কম। এজন্য পারমাণবিক চুল্লিতে সাধারণত তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন হচ্ছে কি লুই পাস্তুর। গিরোলেমো বা ফ্র্যাকাস্টোরো এবং অ্যাগোস্টিনো বেসি, ফ্রেডরিচ হেনলি প্রমুখ বিজ্ঞানী লুই পাস্তুরের অনেক পূর্বে রোগ জীবাণু তত্ত্বের জেম থিওরি অফ ডিজিজ প্রস্তাব করেন। তবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরই সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে রোগ জীবাণু তত্ত্ব প্রমাণ করেন এবং ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তন, গেলাপেগোস দ্বীপপুঞ্জের জীব সম্প্রদায় পর্যবেক্ষণ করে 1859 খ্রিস্টাব্দে বিখ্যাত গবেষণা পুস্তক ওয়ান অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনস এ তিনি তার মতবাদ প্রকাশ করেন এবং 1974 সালে ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি সর্বপ্রথম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন এবং ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এই গ্যাসের অনেকগুলো ধর্ম পরীক্ষা করে নাম দেন অক্সিজেন। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। মানবদেহের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ করার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অতি আবশ্যক। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এগুলোর মধ্যে রয়েছে শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ বা ফ্যাট বা চর্বি ও পানি। গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন? গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন? কারণ অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না, তাই শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউসে গাছ লাগানো হয়ে থাকে। গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি বিশেষ ধরনের এক ধরনের ঘর এবং সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না, ফলে কাচের তৈরি গ্রিন হাউসটি বেশ গরম থাকে এবং এর ভেতরে লাগানো গাছকে সবসময় প্রয়োজনীয় তাপমাত্রায় রাখা হয়ে থাকে। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্লি বার্ড। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হলো ইন্টেলস্যাট 1, যার আরেক নাম হচ্ছে আর্লি বার্ড। এই কৃত্রিম উপগ্রহটি 6 এপ্রিল 1965 সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয় এবং এর আকার প্রায় 76 × 61 সেন্টিমিটার।
বা 2.5 × 2 ফুট এবং ওজন কত 34.5 কেজি বা 76 পাউন্ড। এটি বর্তমানে কক্ষপথে অবস্থান করলেও নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? সূর্যপৃষ্ঠের উত্তাপ হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠের উত্তাপ হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস এবং 10,000 ডিগ্রি ফারেনহাইট। এবং সূর্যের কেন্দ্রভাগের তাপমাত্রা কত? 1,50,00,000 কেলভিন। 1,50,00,000। সূর্যের ভর কত? 1.99 গুণ 10⁻³ কিলোগ্রাম। আমাদের পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য। জোয়ারের কত সময় পর ভাটা সৃষ্টি হয়ে থাকে? জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়ে থাকে? ভাটা সৃষ্টি হয়ে থাকে এটা হচ্ছে কি 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সৃষ্টি হয়ে থাকে। কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় 24 ঘন্টা 52 মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়ে থাকে। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় 12 ঘন্টা 26 মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়ে থাকে এবং জোয়ারের প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সংঘটিত হয়ে থাকে। কোনটি বায়ুর উপাদান নহে? কোনটি বায়ুর উপাদান নয়? এটা হচ্ছে ফসফরাস। ফসফরাস বায়ুর উপাদান নয়। নাইট্রোজেন 78.02% থাকে, অক্সিজেন থাকে 20.71%, আর্গন থাকে 0.80%, কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন থাকে 0.03%, নিয়ন থাকে 0.018%, হিলিয়াম থাকে 0.305%, ক্রিপ্টন থাকে 0.312%, জেনন থাকে 0.409%, হাইড্রোজেন থাকে 0.405%, মিথেন থাকে 0.402% এবং আরও নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান, কিন্তু ফসফরাস বায়ুর উপাদান নয়। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? এগুলোকে বলে হচ্ছে ফিটকিরি। পটাশ অ্যালুমিনিয়াম সালফেটের কেলাসকে পটাশিয়াম বলা হয়ে থাকে। বাংলা ভাষায় এর নাম কি ফিটকিরি এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে কি Al2SO4 3 K2SO4.24H2। চুন হচ্ছে মূলত ক্যালসিয়াম হাইড্রক্সাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2। শেভিং ফোমের মূল উপাদান হচ্ছে কি পটাশিয়াম স্টেয়ারেট। সোডিয়াম হাইড্রক্সাইড NaOH হচ্ছে একটি ক্ষার যা কস্টিক সোডা নামে পরিচিত। কোনো স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়। কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয় হচ্ছে পায়খানা প্রস্রাবখানায়। জীবাণুনাশক ও পরিষ্কারকারক হিসেবে সাধারণত পায়খানা প্রস্রাবখানায় সলিড ফিনাইল ব্যবহার করা হয়। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে? আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে কাজী ইমদাদুল হক। মুসলিম মধ্যবিত্ত সমাজের নানা দোষ ত্রুটি কাজী ইমদাদুল হক তার আব্দুল্লাহ 1933 উপন্যাসের দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। তবে তিনি উপন্যাসের 30টি প্রচ্ছদ সমাপ্ত করেছিলেন। বাকি 11টি প্রচ্ছদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির তার খসড়া অনুসরণ করে রচনা করেন। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস হচ্ছে মোগল পাঠানের যুদ্ধের পটভূমিকায় নরনারী প্রেমের উপাখ্যান অবলম্বনে রচিত দুর্গেশ নন্দিনী 1865, কপালকুণ্ডলা 1966 তার দ্বিতীয় উপন্যাস এবং সামাজিক সমস্যার আলোকে কৃষ্ণকান্তের উইল হচ্ছে কি 1875 প্রণীত হয় এবং বঙ্কিমচন্দ্রের মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে রজনী 1877। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি একটি দ্বীপ। এই দ্বীপটি হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত রোমে। খাদ্য কৃষি সংস্থা FAO এর প্রধান কার্যালয় ইটালি রোমে অবস্থিত। এছাড়া রোমে IFAD ও WFP এর সদর দপ্তর অবস্থিত।
FAO প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1945। গৌড়ে সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ে সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়ে থাকে? এটা হচ্ছে হোসেন শাহের আমলে গৌড়ে সোনা মসজিদ নির্মিত হয়। গৌড়ে সোনা মসজিদ নির্মিত হয়ে থাকে হোসেন শাহের আমলে। তার পুরো নাম হচ্ছে কি আলাউদ্দিন হোসেন শাহ এবং তিনি হোসেন শাহী বংশের শাসক ছিলেন। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়ে থাকে? ডেভিস কাপ দেওয়া হয়ে থাকে লন টেনিস খেলায় দেওয়া হয়ে থাকে ডেভিস কাপ। ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য দেওয়া হয় থমাস কাপ, উবের কাপ, টেঙ্কু আব্দুর রহমান কাপ, ইয়োনক্স কাপ, লোয়েত লিং কাপ, এশিয়ান কাপ, ইউথার্ন কাপ। টেবিল টেনিসের সাথে জড়িত লন টেনিসের বিশ্বখ্যাত কাপগুলো হচ্ছে কি উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, US ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ক্রেমলিন কাপ, ডেভিস কাপ ইত্যাদি। লন টেনিস খেলাকে আধুনিক খেলায় রূপদান করেন 1873 সালে ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড বা ওয়াল্টার ক্লপটন উইংফিল্ড বা ডেভিস কাপের প্রতিষ্ঠাতা কি? ডেভিস কাপের প্রতিষ্ঠাতা আছে কি ডিওয়েড ডেভিস 1900 সালে। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? সবচেয়ে বেশি ধাতু হচ্ছে লোহা। প্রশ্নে উল্লেখিত মৌলগুলোর মধ্যে লোহা, পারদ ও তামা হচ্ছে ধাতু, কিন্তু সিলিকন কোনো ধাতু নয়। সিলিকন হলো এক ধরনের অর্ধপরিবাহী ভূত্বকে। যে সকল ধাতু পাওয়া যায় তাদের মধ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালুমিনিয়ামের অবস্থান প্রথম 8% এবং লৌহের অবস্থান দ্বিতীয় 5%। প্রশ্নে উল্লেখিত ধাতুসমূহের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা, আর লোহার ব্যবহারও সবচেয়ে বেশি। অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন কে? ব্রেইল। ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল অন্ধ লোকদের লেখাপড়ার সুবিধার জন্য ব্রেইল নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন এবং লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন, যিনি 3 বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন। পারমাণবিক চুল্লিতে কোন মৌলিক জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে? পারমাণবিক চুল্লিতে কোন মৌলিক জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে? এটা ব্যবহার করে থাকে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়ে থাকে। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়ে থাকে তা দুই ধরনের। একটা হচ্ছে ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম 235 খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়ে থাকে? হচ্ছে নাইক্রোম ধাতুর তার ব্যবহার করা হয়ে থাকে। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে তাপ উৎপাদনের জন্য উচ্চ গলনাঙ্ক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোমে তার ব্যবহার করা হয়ে থাকে। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার এবং বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।